আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সঙ্গে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রাষ্ট্রীয় টেলিভিশনে হামলার পর ইসরায়েলে দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, আয়রন ডোম হ্যাক করার দাবি। বিতর্কিত 3 জাতীয় নির্বাচনে সিএসসি কমিশনার ও সচিবদের ভূমিকা তদন্তে শিগগিরই কমিটি গঠন, ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টার নির্দেশ। 1 মাসের মধ্যে গুম প্রতিরোধ বিষয়ক নতুন আইন ও পরবর্তীতে স্থায়ী কমিশন হচ্ছে, জানালেন আইন উপদেষ্টা। জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে বৈঠক। টিউলিপ সিদ্দিক 3 মামলায় অভিযুক্ত বলে জানালেন দুদক চেয়ারম্যান। লন্ডনের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের 343টি বাড়ি জব্দ। এবং তারিখ হলে জাতীয় নির্বাচনের টানেলে প্রবেশ করবে মনে করে বিএনপি। বিচার সংস্কারের অনেক সময় আছে, লন্ডন থেকে ফিরে বললেন আমির খসরু। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর আবারও সম্প্রচারে ফিরেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। রাতে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এইসব হামলায় অন্তত 45 জন নিহত হয়েছে। ইসরায়েলের হামলার জবাবে তেল আবিব ও হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রাতে ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ শোনা গেছে। আরও জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। ক্ষেপণাস্ত্র আর বোমারু বিমানের শব্দে কাঁপছে মধ্যপ্রাচ্য। পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইসরায়েল ও ইরান। সোমবার রাতে ইরানের বিভিন্ন স্থানে যুদ্ধ বিমান থেকে বোমা নিক্ষেপের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। হামলা চালানো হয় রাষ্ট্রীয় টেলিভিশনেও। অবশ্য হামলার কিছুক্ষণ পরেই সম্প্রচারে ফেরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ইসরায়েলি হামলায় ইরানে বেশ কয়েকজন নিহত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে হামলার পরপরই ইসরায়েলে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেল আবিব এবং হাইফায় ওই হামলা চালানো হয়েছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে রাতে ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই আকাশেই ধ্বংস করা হয়েছে। 2টি ক্ষেপণাস্ত্র ফাঁকা স্থানে পড়েছে। ইরান দাবি করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম হ্যাক করে তাদের ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরানের ধারাবাহিক জবাবের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলেই সংঘাত শেষ হবে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইরান যুদ্ধের বিস্তৃতি চায় না, তবে ইসরায়েলের হামলার জবাব দেওয়া হবে। ইসরায়েল এবং ইরানের সংঘাত নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন জি7ভুক্ত দেশের নেতারা। কানাডায় জি7-এর বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা বলেছেন নিজেকে রক্ষা করার অধিকার ইসরায়েলের রয়েছে। অন্যদিকে জাপান কঠোর ভাষায় ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনারগণ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এই নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে জুলাই সনদ তৈরির কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন কমিশন সদস্যরা। লন্ডন সফরের অভিজ্ঞতা বর্ণনা করে প্রধান উপদেষ্টা জানান সংস্কার নিয়ে বাংলাদেশি কমিউনিটি তার কাছে জানতে চেয়েছে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে জানিয়ে তিনি বলেন পোস্টাল ব্যালট সহ আর কি কি ব্যবস্থা আছে সেগুলো সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন আগামী 1 মাসের মধ্যে গুম প্রতিরোধ বিষয়ক আইন হচ্ছে। সচিবালয়ে জাতিসংঘের গুম সংক্রান্ত কমিটির সাথে বৈঠক শেষে তিনি আরও জানান আইনের আওতায় স্থায়ী গুম কমিশন গঠন করা হবে।
অন্তর্বর্তী সরকার সব ধরনের গুমের তদন্ত এবং বিচার করতে বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি। রফিকুল বাশারের রিপোর্ট। জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ WGEID প্রথমবারের মতো 4 দিনের সফরে ঢাকায় এসেছেন। প্রথম দিন আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ প্রতিনিধিরা। সেই সময় গুম ও গুম বিষয়ক আইন নিয়ে তারা আলোচনা করেন। গুম কমিশনের মেয়াদ বাড়ানো ও অনুসন্ধানের ক্ষমতা দেওয়া সহ বিভিন্ন সুপারিশ করেছে জাতিসংঘের প্রতিনিধি দল। জাতিসংঘের কাছ থেকে আর্থিক নয়, কারিগরি সহায়তা প্রয়োজন হতে পারে বলে জানান আইন উপদেষ্টা। আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের এই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে আমরা খুব ভালো কিছু ল করে যেতে চাই। কয়েকটা তো হয়েছে, আপনারা জানেন সিপিসির অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপর আমাদের সাইবার সুরক্ষা আইন হয়েছে। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা এবং সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। ওনারা যদি আমাদের আইন দেখে ইনপুট দিতে চায় যেটার সাথে আর্থিক ব্যাপার যুক্ত নাই, সেটা আমরা নিব। শুধুমাত্র টেকনোলজিক্যাল হেল্প হয়তো কারো লাগতে পারে, কিন্তু কোনো রকম আর্থিক সহায়তা আমাদের দরকার হবে না। মৃত্যু সনদের মতো নিখোঁজ সনদ দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা তা ভাবা হচ্ছে বলে জানান উপদেষ্টা। আমাদের ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে একটু আলোচনা করা দরকার, আর গুম বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার। আমরা বলেছি অবশ্যই আমরা আলোচনা করব মিসিং পারসন সার্টিফিকেট দেওয়ার জন্য। এটার বিধান আমরা অলরেডি আমাদের আইনে আছে, এটা আমরা করব। আরও বলেছেন যে ওখানে সার্চ করার জন্য। সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন 2025 বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কর্মচারী-কর্মকর্তারা। অধ্যাদেশটি পুনর্মূল্যায়ন করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। এ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সুপারিশ দেওয়া পর্যন্ত কর্মচারীদের আন্দোলন না করার আহ্বান জানান তিনি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। দুদক চেয়ারম্যান জানিয়েছেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক দুর্নীতির 3টি মামলায় অভিযুক্ত। আরেকটি মামলার তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, টিউলিপকে আইনের আওতায় আনতে একে একে সমন, গ্রেপ্তারি পরোয়ানা এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পাচার করা 1025 কোটি টাকা মূল্যের 343টি বাড়ি যুক্তরাজ্যে জব্দ করা হয়েছে বলেও জানান দুদক চেয়ারম্যান। পরাগ আজমের রিপোর্টে বিস্তারিত। পাচার করা অর্থ ফেরত আনা সহ কয়েকটি এজেন্ডা নিয়ে সম্প্রতি যুক্তরাজ্য সফর করেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। বিষয়গুলো নিয়ে দুদক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। শুরুতেই কথা বলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পাচার করা অর্থ ফেরত আনা নিয়ে। জাবেদ সাহেবের মোট 580টা বাড়ির আমরা সন্ধান পাই, তার মধ্যে 343টা বাড়ি যুক্তরাজ্যে, 228টা সংযুক্ত আরব আমিরাতে এবং 9টা যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের প্রপার্টি বাদ দিয়ে আমি এটা বলছি। এর মধ্যে 343টা বাড়ি, যার আনুমানিক মূল্য বাংলাদেশি মুদ্রায় বলা যায় প্রায় 1025 কোটি টাকা। এইটা আমাদের জন্য এনসিএ ফ্রিজ করেছে এবং আমরা যদি ভাগ্যবান হই পরবর্তী সময়ে সঠিকভাবে মামলা মোকদ্দমা চালিয়ে হয়তো এটা আমরা আনতে সক্ষম হব। টিউলিপ সিদ্দিকির দুর্নীতির বিষয়ে দুদক পদ্ধতিগতভাবে এগোচ্ছে বলে জানান দুদক চেয়ারম্যান। টিউলিপ সিদ্দিক আমাদের 3টা মামলাতে অভিযুক্ত এবং আরেকটা তদন্তাধীন। এটাও মনে করার কোনো কারণ নাই যে তার শুধুমাত্র এই আমাদের যে রাজুকের প্লট কিংবা গুলশানের প্লট এটা ছাড়াও তার বিভিন্ন আমাদের হাতে এখন সম্প্রতি যেমন মৎস্য খামারের কথা চোখে পড়লো। তিনি যতই বলুন না কেন আমি বিষয়টা কিছুই জানি না, কিছুই যদি না জানেন তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে কেন, কিছুই যদি না জানেন তার আইনজীবী আমাদের কাছে চিঠি লিখবেন কেন। আমাদের পরবর্তী অংশ আমাদের আইন যেটা বলে আর কি, আমরা চিঠি পাঠাবো, সমন যাবে, ওয়ারেন্ট যাবে, তা একটা পর্যায়ে আমরা পত্রিকাতে দেব। তিনি জানান জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের চেয়ারম্যান তহিদুল ইসলাম এবং তার স্ত্রী যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মোনা তাসনিম বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় 2000 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। এটি নিয়েও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। আসলে আমরা এগিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। লন্ডন থেকে ফিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি আরও বলেন, সংস্কারের জন্য ফেব্রুয়ারি পর্যন্ত অনেক সময় রয়েছে। এছাড়া নির্বাচিত সরকারও সংস্কার করবে। নির্বাচন কমিশন ভোটের তারিখ নির্ধারণ করার পরই জাতি নির্বাচনী টানেলে প্রবেশ করবে বলেও মন্তব্য করেন তিনি। রাহুল রায় রিপোর্ট।
লন্ডনে শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন বিষয়ে আলোচনা হওয়ার পর থেকে এ নিয়ে চলছে নানা পর্যালোচনা। ওই বৈঠকের প্রথম অংশে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে লন্ডন থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বৈঠক নিয়ে তার পর্যবেক্ষণ জানান। রমজানের মাস, এটা আমাদের একটা সংযমের মাস এবং ধর্মীয় অনুভূতির মাস। তার আগে যে জনগণের নির্বাচনে যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয়, সুতরাং ঐক্যমত হইতে এটা যে 1-1.5 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। আর বিচার তো চলমান প্রক্রিয়া আছে, এটা তো বিচার বিভাগ বিচার করবে, বিচার আওতায় আনার বিষয় আছে। বিচারের আওতায় যারা আসবে এর মধ্যে এখনো তো আরো দীর্ঘ 6-7 মাস সময় আছে সম্ভব। আমরা তো ডিসেম্বরের মধ্যেই এসব সমাধান করে নির্বাচনের কথা বলেছি, সুতরাং ফেব্রুয়ারি আরো দীর্ঘতম সময়। শিগগিরই নির্বাচনী আমেজ তৈরি হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের মানুষ গত 20 বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, নতুন প্রজন্ম ভোট প্রয়োগ করতে পারেনি। তো তারা তো সবাই দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণ চায়। যখনই নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে, স্বাভাবিকভাবে জাতি নির্বাচনের সে টানেলে প্রবেশ করবে। লন্ডন বৈঠক নিয়ে দু একটি রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার সব ধরনের সুযোগই রয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে ব্যক্তিগত উদ্যোগে ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ড্রোন প্রযুক্তি আরও এগিয়ে নিতে সরকারের কাছে সর্বাত্মক সহায়তা চেয়েছেন নির্মাতা আশির উদ্দিন। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ভিডিও চিত্রে চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কৈছড়ি ইউনিয়নের তরুণ উদ্ভাবক আশির উদ্দিন 2016 সাল থেকে বিমানসহ বিভিন্ন যানবাহনের ইঞ্জিন তৈরির কাজ করছেন। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করে বাড়িতে প্রতিষ্ঠা করেছেন এয়ারক্রাফট মেইনটেনেন্স নামে একটি ল্যাব। ইতিমধ্যে বানিয়েছেন বিমানের বিভিন্ন মডেল সহ 10 ধরনের ড্রোন। খনিকে যদি অনেকখানি বড় ধরনের লেবার অনেকখানি সুযোগ সুবিধা করি তারা আরো আগে যাবে বলে আশা করি। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলেন যে এই যে ও যে পরিমাণ ড্রোনগুলো বানায় সেগুলা আপনার হচ্ছে ওয়েট ক্যারি করতে পারে। ড্রোন নির্মাণের খবরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আশির উদ্দিনের বাড়িতে যান আমরা বিএনপি পরিবারের শীর্ষ নেতারা। শুধু আমরা নয়, এই বাঁশখালী যত নেতৃবৃন্দ আছেন এখানে উপস্থিত আছেন, ওনারাও আপনাদের পাশে থাকবেন, আপনাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। প্রত্যন্ত অঞ্চলের একটি ছেলে এই জিনিসটা আবিষ্কার করে ফেলছে এবং তারেক রহমান বলেছেন উনি এইসব আবিষ্কারদের পাশে থাকবেন আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে। এই আবিষ্কার এত অনুপ্রাণিত করেছে সারা জাতিকে। আশির উদ্দিনের মতো এই ধরনের প্রতিভাবান তরুণরা এই বাংলাদেশকে আগামী দিনে গড়ে তুলবে। প্রয়োজনীয় সহায়তা পেলে তার নির্মিত ড্রোন 100 মাইল অতিক্রম করে নির্দিষ্ট স্থানে আঘাত হানতে পারবে বলে দাবি করেন আশির উদ্দিন। আমার এখান থেকে ধরেন চিটাগং পাঠানোর দরকার হয়, আমার এই ড্রোনটা 2 কেজি 5 কেজি এই ধরনের প্যালট কিছু নিয়ে আমি এখানে ম্যাপিং করে দিলাম, জাস্ট ড্রোনটা টেক অফ হয়ে গেল, সে উড়ে গেল। সে নির্ভুলভাবে উড়ে যাবে, নির্ভুলভাবে চলে আসবে, সাথে সাথে কোন জায়গায় থাকবে সেটির ফুল গুগল ম্যাপ কিন্তু আমার এই ট্রান্সমিটারের মধ্যে রয়েছে। আশির উদ্দিনের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন বিএনপি নেতারা। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। এবারে কৃষি সংবাদ। পুষ্টি ও স্বাদের জন্য সারা দেশে বিখ্যাত ময়মনসিংহের ত্রিশালের রামপুরের কচু ও কচুর লতি। দেশের গণ্ডি ছাড়িয়ে এই কচু ও লতি ঠাঁই করে নিয়েছে বিদেশের বাজারে। কচু বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন ত্রিশালের অনেক কৃষক। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দাম নিয়ে হতাশ তারা। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিওচিত্র নিয়ে আল মুকসেদের রিপোর্ট। ময়মনসিংহের ত্রিশালের প্রায় প্রতিটি ইউনিয়নেই কচু ও লতি চাষ হচ্ছে। তবে রামপুর ইউনিয়নের গাফাকুড়ি ও ঠাকুরবাড়ি গ্রামে সবচেয়ে বেশি আবাদ হচ্ছে এই সবজির। দেশ ছাড়াও বিদেশে এখানকার লতির ব্যাপক চাহিদা রয়েছে।
অন্যান্য ফসলের তুলনায় অল্প পরিচর্যায় ফলন ভালো হওয়ায় কচুর লতি চাষের দিকে ঝুঁকছেন কৃষক। ৭,০০০ টাকা গেছে খরচ, এর মধ্যে ধরুন যে আমি আশা করছি যে ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা হইব। ফলন মোটামুটি আছে, কিন্তু বেচা কিনির দিক দিয়ে দেখা গেছে আমরা এত লাভবান নাই, কারণ এটা দেখা গেছে উৎপাদন হলেও দাম কমে বিক্রি করতে হয়। বিক্রি করলে মনে করেন এগুলা বিদেশ যা এগুলা তো বিদেশের মূল্য বেচে দাম আমরা পাই নাই। ঢাকা, গাজীপুর, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট সহ বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা আসেন এখানে। সংরক্ষণ ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। চাষি কিনে নেওয়া ঢাকা না বিক্রি করি, কারণ বাজার, চৌরাস্তা, মাওনা 25 টাকা কেজি নেয়, 40-50 বেশি আর কি। এরপরে গাড়ি ভাড়া আছে, পরিবহন খরচ আছে, লেবার খরচ আছে, এরপরে বাজারে খরচ আছে। কচু চাষ সম্প্রসারণে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে ত্রিশাল কৃষি বিভাগ। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প, সেখান থেকে আমাদের কচুরলতি চারা, বীজ, সার এবং আরো অন্যান্য বিষয়েও উপকরণ দেওয়া হয়েছিল। এবছর ত্রিশালে প্রায় 300 হেক্টর জমিতে কচু ও লতির আবাদ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্যারাবন ধ্বংস করে চিংড়ি প্রকল্প নির্মাণের ঝুঁকিতে দেশের উপকূলীয় অঞ্চল, হুমকিতে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য এবং হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণী। বিরূপ প্রভাব পড়ছে পুরো বাস্তুতন্ত্রে, আর এতে জরুরি হয়ে পড়েছে উপকূলীয় বন পুনরুদ্ধার। নুরুল আলমের ভিডিও চিত্র, সরওয়ার আজম মানিকের রিপোর্ট। ঝড়, জলোচ্ছ্বাস ও সুনামি থেকে উপকূলীয় জনপদকে রক্ষা করে প্যারাবন, কিন্তু চিংড়ি চাষ সহ নানা কারণে উপকূলীয় এই বন উজাড় করে দখল করেই চলছে প্রভাবশালীরা। ফলশ্রুতিতে দিন দিন কমে যাচ্ছে উপকূলীয় বনাঞ্চল। এই উপলক্ষে কক্সবাজারে উপকূলীয় বন সংরক্ষণ এবং পুনরুদ্ধার শীর্ষক গণশুনানি করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। শুনানিতে অংশ নিয়ে এই বিষয়ে খসড়া চূড়ান্ত জানিয়ে নানা তথ্য উপাত্ত তুলে ধরে পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্টরা। সদর উপজেলা ভূমি অফিস আর একটা খুরুশকুল, এই দুইটা উপজেলা, এই দুইটা ইউনিয়ন ভূমি অফিস আমাদেরকে জাস্ট ফাইনালাইজ করলে আমরা এটা গেজেট আকারে প্রকাশ করব। তখন কোন ডাক খতিয়ান কোনটা অবস্থিত, কোনটার মধ্যে ইসি আছে সেটা আমরা বের করে বলতে পারবো। উপকূলীয় বন রক্ষা করেই টেকসই উন্নয়নের কথা জানিয়েছে বন বিভাগ। এটা উদ্বোধনের কমিটি হয়ে গেছে এবং আমরা সিঁড়ি পেয়ে গেছি, তো আমরা এগুলা পর্যায়ক্রমে উদ্ধারের কার্যক্রম শুরু করবো। এখন অবৈধ দখলে থাকা 30,000 একরের প্যারাবন পুনরুদ্ধারের কথা জানিয়েছে জেলা প্রশাসন। যারা ইলিগ্যাল অকুপেন্টস আছে তাদেরকে অ্যাপ্রিহেন্ড করব, তাদেরকে ড্রাইভ অ্যাওয়ে করব এবং তাদেরকে নানাভাবে মামলা মোকদ্দমায় আমরা তাদেরকে আইনের আওতায়, বিচারের আওতায় আনব। প্যারাবন শুধু পরিবেশ নয়, মানব জীবনেরও গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। তাই এই বন সংরক্ষণ, পুনরুদ্ধার এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি বলছেন পরিবেশবিদরা। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাষ্ট্রীয় টেলিভিশনে হামলার পর ইসরায়েলের দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, আয়রন হোম ডোম হ্যাক করার দাবি। বিতর্কিত 3 জাতীয় নির্বাচনে সিএসি কমিশনার সচিবদের ভূমিকা তদন্তে শিগগিরই কমিটি গঠন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টার নির্দেশ। 1 মাসের মধ্যে গুম প্রতিরোধ বিষয়ক নতুন আইন ও পরবর্তীতে স্থায়ী কমিশন হচ্ছে, জানালেন আইন উপদেষ্টা। জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে বৈঠক। টিউলিপ সিদ্দিক 3 মামলায় অভিযুক্ত বলে জানালেন দুদক চেয়ারম্যান। লন্ডনের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের 343টি বাড়ি জব্দ। এবং তারিখ হলে জাতি নির্বাচনের টানেলে প্রবেশ করবে মনে করে বিএনপি। বিচার সংস্কারের অনেক সময় আছে, লন্ডন থেকে ফিরে বললেন আমির খসরু। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।